আগে একটু প্রাঞ্জলভাবে বুঝতে হবে হোয়াট ইজ বিশ্বাসে অবিশ্বাস। তখনও ইন্ডাস্ট্রি এরকম ফ্লারিশ করেনি, এরকম ফুলে ফেপে ওঠেনি, বা এত মানুষ একসঙ্গে ছিল না। তখন প্রত্যেকটা মানুষকে চিনতো এবং নাম ধাম জানতো, তার বাড়ি কোথায় এটাও জানতো। একটা আত্মীয়তার মতন জায়গা ছিল। কিছু মানুষ তো অসাধুও থাকতে পারে, যে আমার 60 লাখ টাকার ছবিটা আমি বাজেট ওয়াইজ আমি দেখাচ্ছি 30 লাখ টাকা, তখন সেক্ষেত্রে কী হবে তাহলে? সেটাও তো একটা ফ্যাক্টর। কিন্তু কোথাও একটা মনোমালিন্য আগে তৈরি হয়ে যাচ্ছে, যে মনোমালিন্যর ফলে কি হচ্ছে, উল্টো দিকের মানুষও চাইবে না আমি কাজটা করি, আমিও তখন জেদাজেদি করে বলবো যে আমি এভাবেই করব। তো তাতে কি হচ্ছে, ডিসরাপশন তৈরি হচ্ছে। বিশ্বাসে তো মিলায় বুঝতে তর্কে বলি। আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। টলিউডে বিশ্বাসে অবিশ্বাস এই প্রোগ্রামের আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেককে মানে প্রত্যেক প্রফেশনের মানুষকে, যেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস তো আছেন, অর্থাৎ অভিনেতা অভিনেত্রীর সঙ্গেও ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টেকনিশিয়ানস সবারই তো সে দরকার। সবাই কি বলছেন এই বিশ্বাসে অবিশ্বাস নিয়ে, প্রত্যেকের যুক্তি, প্রত্যেকের তথ্য, প্রত্যেকের বিশ্লেষণ, প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং এবং কি বলতে চান তারা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্বাসে অবিশ্বাস। কেন বিশ্বাসে অবিশ্বাস বলছি আমরা? অবিশ্বাস কোথায়, আর বিশ্বাসকে কেন অবিশ্বাস বলা হচ্ছে, এই নিয়ে কিন্তু আমাদের এই প্রোগ্রাম খুব ইন্টারেস্টিং। আমাদের সঙ্গে এই প্রোগ্রামে আজকে প্রখ্যাত ডিরেক্টর এবং অভিনেতা অনিন্দ্য সরকার আছেন। আপনাকে ট্রাইব ট্রি বাংলার স্বাগত। এই যে অনুষ্ঠান বিশ্বাসে অবিশ্বাস আমরা টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে করছি। মানুষজন আপনাকে টেলিভিশনে দেখেছেন, আপনি অনেক ডিরেকশন দিয়েছেন, অনেক সিনেমা থেকে, সিরিয়াল থেকে আপনি যে শেয়ার করছিলেন। কিন্তু এই বিশ্বাস অবিশ্বাস নিয়ে হট করে এই যে জিনিসটা হচ্ছে চলছে, দর্শকরা জানতে চাইবেন, কি এক্সপ্লেনেশন চাইবেন, আপনার ব্যাখ্যা এবং আপনি কিভাবে দেখছেন। মানে আগে একটু প্রাঞ্জলভাবে বুঝতে হবে হোয়াট ইজ বিশ্বাসে অবিশ্বাস, মানে কেন আমরা এটা বলছি সেইটা তো আগে জানতে হবে। তো সেইটা যদি একটু প্রপারলি এক্সপ্লেনড হয় আমার মনে হয় বেটার হয়, তাই না শান্তনু? আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষকে অবিশ্বাস করতে রাজি নই। তার কারণ আমি যখন পরিচালনা করি তখন সমষ্টিগত একটা কালেকটিভ এফার্ট তৈরি হয়। আবার যখন আমি অভিনয় করি তখনও এই কালেকটিভ এফার্ট যারা দিচ্ছে তাদের সঙ্গে আমরা অ্যাক্লিমেটাইজড হই, বা নিজেদের আমরা ইন্টারটয়েন করি। আমরা একে অন্যের সাথে একটা গ্রন্থি তৈরি হয় আমাদের। তো ন্যাচারালি তাদের ওপর বিশ্বাস না করলে আমাদের কোনো রকম রাস্তা নেই, আমাদের কোনো উপায় নেই। এবং শুধু তাই নয়, একটা ছবি তৈরির পরে আমার বিশ্বাস করতে হয় আমার কি বলবো, এডিটরের ওপরে, আমার কালারিস্টের ওপরে, আমার মিউজিক ডিরেক্টরের ওপরে, সর্বোপরি আমার প্রযোজকের ওপরে, এবং আগামী দিনে যদি ছবি রিলিজ করতে হয় তাহলে ডিস্ট্রিবিউটরের ওপরে এবং জনগণের ওপরে। কেননা তারাই তো গণদেবতা, ছবির মূল্যায়ন তারা করবেন। ভালো লাগবে খারাপ লাগবে, আমরা তো ক্রিয়েটিভলি একটা জিনিস তৈরি করি, আমার তৈরি করা জিনিসটা একটা মানুষের ভালো লাগবে কিনা সেটা আমি জানি না। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যদি তার অন্য দিকটা তুলে ধরেন, যদি আমরা ধরে নিই কোট আনকোট যে আমরা একটা অসম জায়গার মধ্যে রয়েছি বা একটা অস্থির জায়গার মধ্যে রয়েছি, সেই কারণে এরকম একটা ট্যাগলাইন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমিও উল্টো দিকে যদি একটা কথা বলি যে বিশ্বাসে তো মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো সেক্ষেত্রে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন জিনিসটাকে, সেটা একটু বলুন আমাকে তাহলে। না, আমার এখানে আপনার কাছে একদম স্পেসিফিক প্রশ্ন। 100 বার তর্ক তো চলতেই থাকবে, বিভিন্ন ক্ষেত্রে যুক্তি থাকবে, বিভিন্ন ক্ষেত্রে তার এক্সপ্লেনেশন থাকবে, তর্ক থাকবে 100 বার। কিন্তু আমার প্রশ্ন যে এই যে টলিপাড়া এই মুহূর্তে যেটা অনেকে বলছেন, আমরা যাদের সাথে কথা বলেছি তারা আমাদের সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন, তারা আমাদের বলছেন ওপেনলি যে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ করতে সমস্যা, কীরকম সমস্যা সেগুলো আপনারা ভালো বলতে পারবেন, যেহেতু একদম রুটে কাজ আপনারা করছেন। মানে নির্দিষ্টভাবে লাইন আপ করা কিংবা নির্দিষ্ট মানুষজন ছাড়া কাজ করা যাবে না, এবং এই নিয়েও কোর্টে মামলাও হয়েছে। সুতরাং আমাদের প্রশ্ন এটাই যে সমস্যাটা কোথায়, রুট কোথায়, এবং কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। না, আমরা বোধহয় একটু কিছুটা শোনা কথা, এবং যে কোনো শোনা কথাই একটু অতিরঞ্জিত হতে থাকে।
আমি পুরোপুরি সমর্থন করি না বিষয়টাকে। আমার মনে হয় যে কোনো জিনিস একটা বিবর্তন হয়। আমি যখন 1986-এ এই ইন্ডাস্ট্রিতে এসছিলাম, তখন টেলিভিশনের রমরমা ছিল না। আমি একটু বিস্তারিত বলি আর কি, তার সুবিধা হবে। তখনও মেগা সিরিয়াল সেই অর্থে আসেনি ভালো করে, মানে সবে মাত্র এসছে রাদার। তখনও ইন্ডাস্ট্রি এরকম ফ্লারিশ করেনি, এরকম ফুলে ফেপে ওঠেনি, বা এত মানুষ একসঙ্গে ছিল না। তখন প্রত্যেকটা মানুষকে চিনতো এবং নাম ধাম জানতো, তার বাড়ি কোথায় এটাও জানতো, একটা আত্মীয়তার মতন জায়গা ছিল। এবং আস্তে আস্তে করে ইন্ডাস্ট্রির একটা গ্রোথ হয়েছে, বিভিন্ন রকম মানুষ এসছেন, অন্য পেশার মানুষ এখানে এসছেন, এরকমও হয়েছে। এবার কাউকে কাউকে নিয়ে কাজ করতে হবে, কাউকে বাদ দিয়ে কাজ করতে হবে, এরকম কিন্তু ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ফেডারেশন হচ্ছে আমাদের মাদার বডি। তারা একটা নির্ধারিত কতগুলো ডাইরেক্টিভস রয়েছে যে এই আমাদের যে কোনো কাজ করতে গেলে এতগুলো সংখ্যক মানুষকে নিতে হবে, সেটা কিন্তু তাদের স্বার্থেই, মানে টেকনিশিয়ানদের স্বার্থে। আর্টিস্টের ক্ষেত্রে তো আমার গল্প কী হবে সেটা তো কেউ বলতে পারবে না, যে এটা 19টা আর্টিস্ট নিয়ে তুমি এই সিনেমাটা করো, বা 22টা আর্টিস্ট নিয়ে সিনেমাটা করো, বা 12টা আর্টিস্ট নিয়ে। কিন্তু টেকনিশিয়ানদের ক্ষেত্রে একটা ক্যামেরাম্যানের সঙ্গে যে একজন ফোকাস পুলার থাকবে, দুজন লাইটম্যান থাকবেন, একজন মেকআপের শিল্পীর সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, ড্রেসার থাকবে, এইগুলো সব আমরা চিরকাল দেখে এসেছি, এটা নতুন করে কিছু নয়। এবার যেটা মুশকিল হয়েছে, মাঝখানে বেশ কিছু একটু অন্য ধরনের মানুষজন কাজ করছিলেন, যারা সবটা না নিয়ে কাজ করছিলেন। যে আমরা এখানে কস্ট কাটল তো সব জায়গাতেই হয়, সারা পৃথিবীর ইকোনমিক্সে কস্ট কাটলমেন্ট একটা বিরাট ফ্যাক্টর। আর এখন যেহেতু কর্পোরেট স্ট্রাকচার হয়ে গেছে সমস্তটার মধ্যে, সেখানে কস্ট কাটিংটা একটা বিরাট মানে মানে রাখে আর কি। তো সেরকম জায়গা থেকে অনেকেই করছিলেন কি, যে ধরুন যে নাম্বার অফ টেকনিশিয়ানস দরকার সেটার বাইরে কাজ করছিলেন। আবার অন দ্য কন্ট্রারি আমি এটাও বলবো, ধরা যাক আমি রাস্তায় শুটিং করছি, আমার হ্যান্ডহেল্ড ক্যামেরা, সেখানে আমার ট্রলির লোক লাগবে না, বা আমার ক্যাটওয়ার্কের লোক যে ওপরের লাইটটা বসাবে সেই লোকটা লাগবে না, বা আমার মহিলা শিল্পী নেই, সেখানে আমার হেয়ার ড্রেসার লাগবে না, সেটাও যে নিতে হচ্ছে, এটা আমার মনে হয় একটু অতিরিক্ত হচ্ছে। এইটা আমার মনে হয় বসে কিন্তু সলভ করা যায়। যে সিনেমাটা তৈরি করতে, আলটিমেটলি একটা সিনেমা তৈরি করতে তার প্রধান মানুষটা হচ্ছেন প্রযোজক, যিনি টাকা লাগাবেন, আর তার পরের সেকেন্ড ম্যান হু বিকামস দ্য ইভেন মোর ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিরেক্টর, যে তিনি কীভাবে একটা ছবিকে প্রেজেন্ট করবেন। আজকে পথের পাঁচালী যেভাবে হয়েছিল, আজকে শোলে সেভাবে হয়নি, হয়তো তার গ্র্যান্ডার অন্যরকম ছিল। আজকের দিনের সিনেমা, সেখানে অনেক এআই হচ্ছে, অনেক গ্রাফিক্স হচ্ছে, অনেক এফেক্টস সেখানে লাগানো হচ্ছে, সেটা একটা সময় ছিল না। তো সবটা মিলে আমার মনে হয় সেটা একটা আলোচনার জায়গা যদি করা হয়। কেউ কেউ হয়তো একটু ভুল বুঝছেন, যে এটা মনে করছেন যে আর 5টা টেকনিশিয়ানকে আমি কাজে লাগাতে পারলেই তারা হয়তো উপকৃত হবে। সেটা কিন্তু নয়। তারা কিন্তু গিয়ে বসে থাকছে, এমনও জায়গা হয়েছে তারা সেইখানে তাদের টাকা নিতে হয়তো লজ্জাও করছে, যে না আমি কাজ তো কিছু করলাম না, প্র্যাকটিক্যালি আমি সারাদিন বসে থাকলাম। তো কোনো মানুষ চায় না, যে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে একটুও, তবেই তো সে এই কাজটা এসছে, তা না তো সে অন্য কাজও করতে পারত। তো সে একটা কমিটমেন্ট রয়েছে তার। তো সেখানে একটা মানুষ যে কাজ না করে হঠাৎ করে সারাদিন পরে সে পেমেন্টটা নেবে, তারও আমার মনে হয় কোথাও একটা গ্লানি তৈরি হয়, যে না আমি তো কিছু করলাম না। তো সেইটার আমার মনে হয় একটা প্যারিটি দরকার, একটু যোগাযোগ, বা একটু হয়তো ইন্টারঅ্যাক্টিভ একটা কিছু দরকার, যেখানে ফেডারেশনও বুঝতে পারবেন যে এটা কিন্তু শুধুমাত্র চাপিয়ে দেওয়া বা তৈরি করা একটা ব্যাপার নয়। এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেখানে কিনা ডিরেক্টরের সাথে, বা যারা অভিজ্ঞ মানুষ, শুধুমাত্র আমি আমার কথা বলছি না, যারা অভিজ্ঞ মানুষ, আমি যেমন ওই বললাম যে 86 সাল থেকে শুরু করেছি। আই স্টার্টেড যেখানে এই ক্যামেরার জায়গায় টিউব ক্যামেরা ছিল, তাতে একটু আলো ঢুকে গেলে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো যে আলোটা আবার কখন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। তারপরে ডিজিটাল অনেক পরে এসছে, বিটাকেম এসছে, ইত্যাদি এসছে, অমুক তমুক, সেগুলোর পরে আজকে আমাদেরও কিন্তু তৈরি হতে হয়েছে প্রত্যেকটা মুহূর্তে, যে সময় উপযোগী নিজেকে তৈরি করা, কন্টেম্পোরারি তৈরি করা। তো সেভাবে আজকে যে ধরুন যে ধরনের এফেক্টস, আগে সিনেমায় আগুন তৈরি করতে গেলে অনেকগুলো লোককে লাগতো, তো অনেকগুলো লোকের হয়তো সেখানে ইন্টারফারেন্স বা হয়তো ইন্টারঅ্যাক্টিভ একটা ফাংশন ছিল, বা তার ব্যাকআপ রাখার চেষ্টা, আগুনটা জ্বলে গেলে কি হয়ে যাবে। কিন্তু এখন তো সবটাই ডিজিটালি হয়ে যেতে পারছে। আমি একটা অগ্নিকাণ্ড পুরোটাই দেখাতে পারবো আগুন ছাড়াই,
প্র্যাকটিক্যালি, স্টুডিওর ভেতরে আগুন অ্যালাউডও নয় প্র্যাকটিক্যালি। তো এইটা না কোথাটা বুঝতে হবে আমার মনে হয়, যে আমার কিন্তু অতগুলো স্টান্টম্যান লাগবে না, অতগুলো লোক লাগবে না। ইন্টারাপ্ট করি অরিন্দমদা, এই যে আপনি বলছেন যে আমার এতগুলো স্টান্টম্যান লাগবে না কিংবা আমার এতগুলো ম্যান পাওয়ার লাগবে না, কোনোটা জায়গায় আপনি ডিরেক্টর, আপনি যখন সিনেমা বানাচ্ছেন, আপনার প্রডিউসার ইউ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আপনি নিজে বললেন, সেইখানে কি আপনাকে বেঁধে দেওয়া হচ্ছে যে এই ম্যান পাওয়ার নিয়ে না লাগলে মানে তো সারপ্লাস, রাইট? সেক্ষেত্রে কি আপনাকে তাকে নিয়ে কাজ করতে হচ্ছে? এবার সেখানে কতগুলো প্যারামিটার্স আছে। ধরুন আজকে যদি আমার সিনেমার বাজেট 30 লাখ টাকার কম হয়, তখন ফেডারেশন ইজ অ্যালাউইং লেসার নাম্বার অফ পিপল, 19 জন টেকনিশিয়ান আমি কাজ করতে পারবো। এবার মুশকিলটা হচ্ছে কিছু মানুষ তো অসাধুও থাকতে পারে, যে আমার 60 লাখ টাকার ছবিটা আমি বাজেট ওয়াইজ আমি দেখাচ্ছি 30 লাখ টাকা, তখন সেক্ষেত্রে কী হবে তাহলে? সেটাও তো একটা ফ্যাক্টর। তো আমরা জানবো কী করে যে অরিজিনালি কতটা বাজেট তার হাতে রয়েছে আর কতটা যে স্পেন্ড করার জন্য লোককে একটু ডিভিয়েট করে দিচ্ছে? তো সেটার ক্ষেত্রেও না আমার কোথাও একটা মনে হয় যে একটা প্রপারলি আলোচনা করতে পারলে অ্যাক্রস দ্য টেবিল অনেক কিছু জিনিস সলভ হয়ে যায়। সেটা কিন্তু না করে হয়তো খানিকটা বলবো যে আমি ঠিক জেদও বলবো না, খানিকটা নিয়মাবলী বা পদ্ধতি ফলো করার একটা ফ্যাক্টর রয়েছে, আবার কিছু লোকের ওই ম্যাল প্র্যাকটিস করারও একটা ফ্যাক্টর রয়েছে, যে আমি ভাই দেখাবো আমার 30 লাখ টাকা বাজেট, আমি সেই কারণে কম টেকনিশিয়ান নিয়ে কাজ করব। সেটাই বা কেন হবে? তো আমি তো কখনো চাইবো না, বিইং আ টেকনিশিয়ান, আমি চাইবো না একটা টেকনিশিয়ান ডেপ্রাইভড হোক কখনো। অরিন্দমদা, এখানে আর এক খুব সিগনিফিকেন্ট একটা প্রশ্ন করবো। অনেকে কি শুধু ডিরেক্টর বলে না, আমরা টেকনিশিয়ানদের সাথে অনেকে কথা বলেছি, যারা অভিনেতা অভিনেত্রী, তারাও অনেকে বলছেন যে কাজ কমে যাচ্ছে, মানে নির্দিষ্ট একটা পার্টিকুলার কি বলবো, যদি আপনি সেটাকে সাপোর্ট না করেন কিংবা নির্দিষ্ট পেরিফেরি কিংবা জোনারে আপনি না যান, তাহলে আপনি কাজ পাবেন না, মানে ফেভারিটরাই শুধু কাজ পাবে। সেটা না আমার মনে হয় আমাদের তো আমরা চিরকাল দেখে এসেছি ভারতবর্ষে নেপোটিজম, সেটা পলিটিক্যাল জায়গাতেই হোক, সিনেমাতে হোক, সব রকম জায়গায় পক্ষপাতিত্ব সব জায়গাতেই রয়েছে। হবে না এটা আমি জোর গলায় কখনো বলতে পারি না। আবার এরকমও হচ্ছে যে যে কাজ করতে জানে সে কিন্তু কাজটা করতে পারবে, এমন নয় যে করতে পারবে না। কিন্তু কোথাও একটা মনোমালিন্য আগে তৈরি হয়ে যাচ্ছে, যে মনোমালিন্যর ফলে কী হচ্ছে, উল্টো দিকের মানুষও চাইবে না আমি কাজটা করি, আমিও তখন জেদাজেদি করে বলবো যে আমি এভাবেই করব। তো তাতে কি হচ্ছে, ডিসরাপশন তৈরি হচ্ছে। তাতে কি হচ্ছে, বাকি লোকেরাও না এফেক্টেড হয়ে যাচ্ছে, যে এই তো টলিউডে কিছু কাজ হচ্ছে না, বা কেন হচ্ছে। কিন্তু আমার মনে হয় কোথাও একটা কিন্তু মধ্যস্থতার জায়গা আছে, কোথাও কিন্তু ফেডারেশনকেও বা যারা সেখানে প্রথম সারিতে রয়েছেন তাদেরকেও বুঝতে হবে যে সিনেমা আজকের দিনে বদলে গেছে কমপ্লিটলি। এখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের যুগ। এখন আমি একটা মোবাইল নিয়ে আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়ে একটা সিনেমা তৈরি করে ফেলতে পারবো। তার জন্য আমার কোনো কিছু লাগবে না। হলিউডে তখন আর্টিস্টও লাগছে না, আমি একটা স্ন্যাপ নেব একজনের, হ্যাঁ, একটা নামকরা আর্টিস্টে, তার হাসি কান্না সমস্ত কিছু আমি অভিব্যক্তি তৈরি করতে পারবো। তো দিস ইজ গোয়িং ফার অফ। এখন যে জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি তাতে আমার মনে হয় এই রিজিডিটির কোনো জায়গা নেই। কোথাও একটা মধ্যস্থতার জায়গায় আমাদের আসতে হবে, যে যে আমার এই এই প্যারাফার্নিলিয়া রয়েছে, এই পেরিফেরি রয়েছে, এইটুকু আমার গ্রাফ রয়েছে, এটা আমার উইদিন ইনভার্টেড কমাস এটা রয়েছে, এটা তৈরি করতে কতটুকু লাগছে। তো দ্যাট শুড বি অ্যালাউড। সেখানে আমার মনে হয় ওপেন ডিসকাশন হলে ভালো। সেখানে যদি মনে হয় যে না এই লোকগুলো হয়তো ডেপ্রাইভড হচ্ছে, একটা অ্যামাউন্ট তাদের জন্য হয়তো যদি বরাদ্দ করা যায়, ঠিক আছে, সেটা হয়তো পূর্ণ মাত্রায় হলো না, এক্স অ্যামাউন্ট হলো না, X-1 হলো বা -1 হলো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তারাও ডেপ্রাইভড হলো না, কিন্তু কাজটা বাড়তে থাকে। তাতে কী হবে, অনেক বেশি সংখ্যক, আজকে যদি ওই 19টার জায়গায় 12টা লোকও কোথাও একটা কাজ করে, সেই কাজটাও কিন্তু একটা কাজ। আবার যেখানে 36 জন বা 50 জন টেকনিশিয়ান রয়েছেন সেখানেও সেই কাজটাও কাজ। আলটিমেটলি রেজাল্ট কী হচ্ছে, যেটা মানুষ অ্যাকসেপ্ট করছেন। এমন অনেক ছবি হয়েছে যে ছবিতে হয়তো আমরা জানি যে সমস্তটা নেওয়া সম্ভব হয়নি, তারপর সেই ছবিটা রিলিজ যখন হয়েছে তখন দেখা যায় অ্যাকসেপ্টেন্স অন্যরকম হয়েছে। তো সেক্ষেত্রে তো কেউ বলতে পারে না বাঁধা ধরা নিয়মের, এটা ফরম্যাট শো নয় কখনো। ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, আমি যদি আজকে কালকে ছবি আঁকতে আরম্ভ করি, আমার আকাশটা আমি লাল করতে পারি, কিন্তু আমার ইচ্ছা মতন সেটাকে আপনি 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 ফ্রি করতে পারছেন, নাকি চাপিয়ে দেওয়া ইচ্ছাকে আপনি করতে বাধ্য হচ্ছেন?
এটা আমি বলছি যে আমরা যদি মনে করি চাপিয়ে দেওয়া, তাহলে চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার যদি আমরা অ্যাপ্রোচটা আমার প্রপার হয় যে আমার ভাই বাজেট নেই, আমার ছবিটা এইটুকুই, তাহলে আমার মনে হয় আপিল করলে সেখানেও কিন্তু মানার মতন লোক রয়েছে, একেবারে নেই তা নয়, এটা কিন্তু নয়। কিন্তু দেখা যাচ্ছে যে কেউ আলোচনায় বসতে চাইছে না। কেন কেন বুঝতে চাইছে না? ডিক্টেটরশিপ বলবেন? ইতিমধ্যেই কোর্টে মামলা হয়েছে। আই ওয়ন্ট কল ইট ডিক্টেটরশিপ। আমার মনে হয় কোথাও একটা এটা বোধহয় প্রপার নলেজটা না থাকার ফলে হচ্ছে। প্রপার নলেজটা ইন টার্মস অফ মেকিং অফ দ্য ফিল্ম, আমি বলছি না যে নট ইন টার্মস অফ কী বলবো, বাইন্ডিং দ্য ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির ভালো মন্দ। দেখুন, আজকে যদি আমরা ধরে নিই ফেডারেশন মাদার বডি হিসেবে তারা তাদের মতন কাজ করছে, এবং সেখানে আমরা সবটাই অপোজ করব সেটাও যেমন হবে না, আবার তাদের সবটা মেনে নেব সেটাও হতে পারে না কখনো। এটা সবসময় কিন্তু মধ্যস্থতার একটা জায়গা থাকবে। এবং এখানে 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 এই যে বললেন যে মেনে নেব, যারা মানবে না, এ নিয়ে তো চলছে সব জানেন আপনি, যারা মানবে না তাদের কি কাজ কমতে শুরু করলো, নাকি মানতে বাধ্য হলেই তবে আপনি কাজ পাবেন? দেখুন, যে কোনো জিনিস একটা হিন্ড্রেন্স যদি তৈরি হয়, একটা হিচ তৈরি হয়, তাহলে সার্টেন একটা ব্যারিয়ার তৈরি হবে। হ্যাঁ, এবার সেই হার্ডেলটা আমি কীভাবে ওভারকাম করব? কারণ আমি ব্যক্তিগতভাবে বলি আপনাকে যে আমি এমন লড়াই করব না, সেই লড়াইটা চাপে পড়ে আমাকে দুদিন পরে উইথড্র করে নিয়ে তার বড়াই করতে হবে। তার তুলনায় আমি কিন্তু তার সঙ্গে আলোচনা করতে 10 বারের জায়গায় 12 বার আলোচনা করব যে দিস ইজ মাই পয়েন্ট, আই ওয়ান্ট টু স্টিক টু ইট, হোয়াট ইজ ইয়োর কামিং এন্ড। তো আপনার তরফ থেকে কি আসছে? এবার একটা জায়গায় আমরা আসি যে আমি এই কারণে এটা করতে চাইছি। তো সেই জায়গাটা থেকে আমরা অনেককে দেখেছি যে অনেক আস্ফালন করে ফেলেছেন, সেটা আমাদের মধ্যেও অনেকজন রয়েছেন, তারা অনেক কিছু বলে ফেলেছেন। তারপরে দেখা যাচ্ছে যে তাদের মনে হয়েছে যে না না বাবা, দরকার নেই, আমি তো ভাই শান্তিপ্রিয় মানুষ থাকবো, তো আমি আবার গুটিয়ে নিই। না, আমার এখানে প্রশ্ন থাকবে, এই যে গুটিয়ে নিই, শান্তিপ্রিয় থাকবো, কোনোটা জায়গায় কি ভয়ের পরিবেশ? মানে ভয় ইন দ্য সেন্স, মানে আমি মিন করতে চাইছি যে না, যদি না করি, যদি না সেই মতো আমি না মেনে নিই, তাহলে আমার সমস্যা হয় ভবিষ্যতে। হ্যাঁ, যে কোনো মানুষ, আমার পেটে লাথি মারা হবে। যে কোনো মানুষ তো সেটা ফিল করে যে আমি আজকে ধরুন আমি রাত্রিবেলা ফিরছি বাড়িতে, একবার রাস্তা পুরো একদম ফাঁকা বা ইত্যাদি, আমার তো একটা স্কেয়ারি কাজ করবে যে আই ওয়ান্ট টু প্রোটেক্ট মাই সেলফ। বা একটা উবারে উঠলাম, আমি আমার বাড়ির লোককে বলবো ভাই ট্র্যাক করো তুমি, যাতে স্মুথলি আমি পৌঁছে যেতে পারি। তো সেই ফিয়ারফুলনেসটা কিন্তু নিজের ওপর, যে আমি কতটা ভয় পেতে বাধ্য। হ্যাঁ, আমার যদি সেই সৎসাহস থাকে, আমার যদি মেরুদণ্ড প্রপার থাকে, তাহলে আমি ভয় পাবো কেন? আমি তো এই ইন্ডাস্ট্রিকে সার্ভ করেছি এত বছর। ইচ অ্যান্ড এভরি টেকনিশিয়ান নোজ মি। তাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক, তাদের একটা সময় এমন ছিল, এখন এত মানুষ হয়ে গেছে সবার নাম মনে রাখা সম্ভব নয়, কিন্তু একটা সময় এমন হয়েছে তাদের বাচ্চার অন্নপ্রাশন হয়েছে, সেখানে গেছি, তার মেয়ের বিয়ে হয়েছে, সেখানে গেছি, তাদের সঙ্গে গিয়ে হই হই করেছি, একটা আউটডোরে গিয়ে একসাথে সবাই মিলে বসে মানে খাওয়া দাওয়া, গান বাজনা এরকমও হয়েছে। তো উই এনজয়েড ফিল্ম মেকিং। তো সেইটা কোথাও একটা মনে হচ্ছে যে একটু না, মানে যদি এটা একটা স্কিল লেবারের ব্যাপার, তো একটু অন্য ধরনের লোকজন যে যারা ঢুকছেন, তাদেরও না কোথাও একটা পরীক্ষার দরকার আছে বোধহয়, যে কতখানি সে স্কিল্ড। আজকে আমি ট্রলিটা ঠেলতে জানলেই কিন্তু আমি ট্রলি ম্যান নই, আমার না ফ্রেম সেন্স থাকতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে পারবেন। আমি একটা সময় খুব প্রখ্যাত পরিচালক ছিলেন দীনেন গুপ্ত, অনেক ছবি করেছেন এবং ক্যামেরাম্যান হিসেবেও সুপার আর কি, সাংঘাতিক অজয় করের ছাত্র। তো সবটা মিলিয়ে ওনার ছবিতে একজন ট্রলি ম্যান, তিনি যে কোনোভাবেই একটা কম্পোজিশন কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিলেন না এবং বারবার উনি রেগে যাচ্ছিলেন। তো ফাইনালি আমি ভদ্রলোককে বলি যে আপনি সরে যান, আমি করে দিচ্ছি। তো উনি তো কালো কাপড় মাথায় দিয়ে ক্যামেরা করছেন, অন ক্যামেরা দেখছেন, থ্রু ক্যামেরা দেখছেন, আমি ট্রলিটা করে দিয়েছি। এবার উনি কালো কাপড়টা সরালেন, এবার কী করে হলো? তাই আমি বললাম, স্যার ট্রলিটা আমি করেছি, কোনো ভুল হয়েছে? আচ্ছা, তুমি বাইরে থাকবে। তাকে বললেন সেই টেকনিশিয়ানকে, তুমি বাইরে থাকবে শান্তিবাবু, ওনাকে পুরো পয়সাটা দিয়ে দেবেন, অনিন্দ এবার থেকে ট্রলি করবে। বিইং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আই ডিড দ্য এন্টায়ার থিং। আমার কাছে সেটা কিন্তু লজ্জারও নয়, আমি তার কাজটা কেড়েও নিইনি, কিন্তু ফর দ্য পারফেকশন অফ দ্যাট পার্টিকুলার মোমেন্ট অর দ্যাট ফিল্ম অর দ্যাট শট, আই গেভ অল মাই সেলফ। তো আমি সেটা করতে মানে এমন হয়েছে যে গাড়ির সঙ্গে চলতে চলতে স্ক্রিপ্ট মেলাবো, অডিও নেই, আমি চলতে চলতে যাচ্ছি,
ম্যানহোল খোলা, সেখানে পড়ে গেছি। তো দিস ইজ অল ইনভলভমেন্ট। সেই ইনভলভমেন্টটা আমার মনে হয়, এটা আমার মনে হয়েছে যে কিছু সংখ্যক লোকের এখন খুব কমে যাচ্ছে। সেটা টেকনিশিয়ানও হতে পারে, ইভেন আর্টিস্টদেরও, আই মাস্ট সে আর্টিস্টদেরও। আজকে ফ্লোরের মধ্যে আমরা সবাই মোবাইল নিয়ে যদি আমরা অন্যরা শট দিচ্ছে, আমি আমার মোবাইল নিয়ে ব্যস্ত থাকছি, তো সেই লোকটা কী শট দিচ্ছে, তার অভিব্যক্তি কী, তার পিচটা কোথায় ছিল, সে কীরকম ধরনের এক্সপ্রেস, তার কাউন্টারটা আমি কিভাবে করব, এটা জানা দরকার। এমন অনেক সময় টেকনিশিয়ান দেখেছি তারা কিন্তু মোবাইল নিয়ে গেম খেলছে। তো এইটাকে আমার মনে করো সব জায়গাটা ডিসিপ্লিন আছে। আজকে মেট্রো রেলে উঠতে গেলে তো আমার একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয়, যে কার্ডটা পাঞ্চ করব তবে আমি ভেতরে ঢুকবো, তারপর গাড়ি আসবে তখন দাঁড়াবো, দরজা খুললে তবে উঠবো, ওখানে থুতু ফেলবো না, এগুলো তো আমরা জেনে নিয়েছি। তো সেইখানে সেরকমই আজকে অপারেশন থিয়েটারে যখন ডাক্তার অপারেশন করেন তারও তো একটা ডিসিপ্লিন আছে, ওকালতির ক্ষেত্রেও তাই, সমস্ত কাজের মধ্যে একটা ডিসিপ্লিনের ব্যাপার। এইটা বোধহয় একটু হারিয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রেও কিন্তু আমি ফেডারেশনকে আমি বলবো যে একটু তাদের একটা প্রপার ওয়ার্কশপ হোক, একটা ভালো পরিচালক, আমাদের তো ভালো ভালো পরিচালক আছেন অনেকেই, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার পরিচালক, তাদের দিয়ে একটু প্রপার ওয়ার্কশপ করানো হোক, একটু প্রপার গাইডেন্স হোক, একটা না আপলিফটমেন্ট হয়। শুধুমাত্র কাজ করলাম, টাকা পেলাম, বাড়ি চলে গেলাম, এটা তো সিনেমা হতে পারে না। মহেন্দ্রদা, শেষ প্রশ্ন করব সংক্ষেপে, দুটো। ফেডারেশনের কথা আপনি বললেন, তাহলে ফেডারেশনের ওপর কি বিশ্বাস হারিয়ে যাচ্ছে? ফেডারেশনের ওপর কলাকুশলী যারা আছেন, আপনারা যারা আছেন, তাদের কি বিশ্বাস হারিয়ে যাচ্ছে? প্রথম। দ্বিতীয় প্রশ্ন, ভয়ের পরিবেশ এসে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, যদি একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয় আমার ব্যাকগ্রাউন্ডে যদি থাকে, ক্যান আই ওয়ার্ক ফ্রিলি, কিংবা আমি কি আমার বেস্টটা দিতে পারি? প্রথম প্রশ্নটা বলি, ফেডারেশনের উপর বিশ্বাস হারানো উচিত নয়, ফেডারেশনের উপর বিশ্বাস হারানোর কোনো কারণ নেই। আমার মনে হয় উই অল ওয়ার্ক টুগেদার, ফেডারেশন একটা মাদার বডি, বাকি যে 25টা বা 26টা গিল্ড তারই অংশ। তো তারা যদি মনে হয় যে আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি, সেটা বোধহয় ভুল একটা ব্যাখ্যা হবে। ফেডারেশন একা নন, ফেডারেশন কিন্তু একজন ব্যক্তিবিশেষ নন। তার কারণ এবার সেখানে কতগুলো নর্মস আছে, কতগুলো নিয়মাবলী আছে, কতগুলো ফরম্যাট আছে, ডেফিনেটলি সেইগুলো ফলো করা দরকার। তবে আমার একটা জিনিস ফিল করেছি আমি ইদানিংকালে, কোনো একটা অজ্ঞাত কারণে, সেটা আমিও জানি না, কোনো কারণে মানুষ খুব একটা সুখী নয়। আগে সিনেমা কাজ করে যেরকম একটা আনন্দ ছিল, সেই সুখটা থেকে কিন্তু অনেকে বঞ্চিত হচ্ছে। মানে কাজ করার জন্য কাজ করছে, ওই দাদা টাকা পাচ্ছি, পয়সা পাচ্ছি, কাজ করছি। আগে যে আন্তরিকতা ছিল, যে হৃদ্যতা ছিল, যে আত্মীয়তা ছিল, যে ওয়ার্মথ শেয়ারিং ছিল, উষ্ণতা বিনিময় ছিল, সেইটা কোথাও একটা বোধহয় কমে যাচ্ছে। সেটার অনেকগুলো কারণ হতে পারে, কেননা এখন ডিকটেশনটা অন্য জায়গা থেকে আসছে। আমি কিন্তু ফেডারেশনের কথা বলছি না, এক্ষেত্রে আমি টেলিভিশনের ক্ষেত্রে চ্যানেলের কথা বলছি। ডিকটেশন অন্য জায়গা থেকে আসছে। আজকে একটা মেকআপ ম্যান যখন আমার ওপর ভরসা করতেন যে একটা লোককে আমি কীভাবে সাজাবো, তার তার চশমাটা কীরকম হবে, তার পোশাক আশাক কীরকম হবে, এখন সেটা ডিজাইনার বলে দেবে, ডিজাইনারের 3 জন অ্যাসিস্ট্যান্ট থাকবে, সেটার অ্যাপ্রুভাল আসবে চ্যানেল থেকে, ডিরেক্টর হ্যাজ নাথিং টু ডু। তো ন্যাচারালি টেকনিশিয়ানরা সেই পরিচালকের উপর ভরসাটা রাখবেন কী করে? সারেন্ডারিং নোট থাকে না, সেইটা ক্রমশ চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন বিশ্বাসে অবিশ্বাসে, আজ আমরা ডিরেক্টর এবং অ্যাক্টর অনিন্দ্য সরকার অনেক কিছু শেয়ার করলেন আপনাদের সামনে, পরিবেশ থেকে শুরু করে, ফেডারেশন থেকে শুরু করে, যা যা তার মনে হয়েছে আপনাদের সামনে শেয়ার করার, সে কিন্তু শেয়ার করেছেন। আমাদের এই সিরিজে অন্যান্য যারা অ্যাক্টার্স, অ্যাক্ট্রেস বলেছিলাম, টেকনিশিয়ানস, আরও অনেক মানুষজন থাকবেন। তারা কি বলছেন সিরিজ বাই সিরিজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো।